আমার স্বপ্ন ওই কলেজ শব্দটা বাদ দিয়ে দিই, যেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান উন্নয়ন ও সম্ভাবনা, এবং সকলকে স্বাগত অভিনন্দন জানাই ইউবি টিভিতে, যেটি উত্তর বাংলা কলেজের শিক্ষা ও বিনোদনমূলক একটি অনলাইন সম্প্রচার মাধ্যম। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন জীবন্ত কিংবদন্তি, যিনি জীবনের কঠোরতার কাছে কখনো হার মানেননি, যিনি আমাদের অনুপ্রেরণা। তিনি শিক্ষাবন্ধু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোজাম্মেল হক। তার সফলতা, তার জীবন কথা, তার অর্জিত শিক্ষা আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আলোর পথে, সম্ভাবনার পথে। আজ তার মুখেই শুনবো নানা অজানা কথা। চলুন তবে আর দেরি না করে আমরা চলে যাই সেই আলোর পথের যাত্রী, আলোকিত মানুষের কাছে। স্যার, আপনাকে স্বাগত অভিনন্দন জানাই আমাদের ইউবি টিভিতে উন্নয়ন ও সম্ভাবনা অনুষ্ঠানে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ, ধন্যবাদ। কেমন আছেন আপনি? পরম করুণার কাছে কৃতজ্ঞতা জানাই যে বয়সেও সুস্থ শরীরে আছি। ধন্যবাদ। আমরা আজকে আপনার কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে, উন্নয়ন ও সম্ভাবনা অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাই কিছু অজানা কথা, সমৃদ্ধ হতে চাই। আপনি স্বপ্ন দেখেছিলেন স্যার, একটি কলেজ প্রতিষ্ঠিত হবে উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত উত্তরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য, শিক্ষার জন্য। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন, উত্তর বাংলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। তো শুরুতেই যে প্রশ্নটি, যেটি আমাদের জানবার বিষয়, যে আপনি কোন ধরনের চিন্তা থেকে এই উত্তর বাংলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন? প্রধান চিন্তা, আমাদের উত্তরাঞ্চলের অবহেলিত জনগণের শিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করা বিশেষ দরকার, এবং এদের উন্নয়নের সাথে সাথে দেশের উন্নয়ন হবে। এই সমস্ত চিন্তা করেই আমরা ৮০ দশকের শেষের দিকে, বিশেষ করে আমি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে চেষ্টা শুরু করলাম। ৯০-এর দশকে শুরুতে সেটা আরও বেশিরভাগে আমরা কাজ শুরু করে দিই, এবং পরম করুণার কাছে আমরা আবার কৃতজ্ঞতা জানাই যে ১৯৯৪ সালে এই কলেজটি স্থাপন করা সম্ভব হয়ে গেছিল। আবার বলছি, জনগণের শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখায় আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য। ধন্যবাদ স্যার। আমরা প্রথম আলো পত্রিকা, খুবই নামকরা একটি পত্রিকা, সেটিতে প্রকাশিত হয়েছে উত্তরাঞ্চলের সাফল্যের বাতিঘর উত্তর বাংলা কলেজ, এই শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়। এই সেই উত্তর বাংলা কলেজ যেটির প্রতিষ্ঠাতা আপনি। তো এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার পেছনে আপনাকে সহযোগিতা করেছিলেন কারা, বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন কারা, সেটি আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। এটা দীর্ঘ পথ। এই প্রচেষ্টাকে সার্থক করতে গিয়ে আমি যে কত লোকের সাহায্য পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই স্বল্প সময়ে সবার নামও উল্লেখ করতে পারবো না। তবে আমাদের এই উত্তর বাংলা কলেজের রজত জয়ন্তী যে অনুষ্ঠান হয়েছিল ২০১৯ সালের শেষের দিকে, তারই একটা প্রকাশনা বেরিয়েছে, যাকে ইংলিশে বলে সুভেনির। সেই সুভেনিরে তা অনেকের নাম উল্লেখ আছে, কৃতজ্ঞতা জানানো হয়েছে। তা আমি অনেককে বলবো সেটা পড়ার জন্য। উত্তর বাংলা কলেজের ওয়েবসাইটে তার লিঙ্ক আছে। সংক্ষেপে বলছি, আমি শুরুর দিকে যখন শুরু করেছিলাম তখন আমি তো স্কটল্যান্ডে থাকি, গ্লাসগোতে। আমার ওখানকার অনেক সহকর্মী এগিয়ে আসলো। একটা নাম করা প্রতিষ্ঠানের একটা এনজিও টাইপের, এশিয়ান অ্যাকশন কমিটি নাম। সেখানে ইন্ডিয়ানরা বিশেষভাবে জড়িত, পাকিস্তানিরা, বাংলাদেশিরা। সেই অ্যাকশন কমিটির আমি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম। সেই চেয়ারম্যান একজন সেক্রেটারি ছিল, ইংরেজ, নাম জর্জ রলিনসন। রলিনসনকে বুদ্ধিমান, সে করলো কি, এত ভালোভাবে এগিয়ে আসলো, আমাদেরকে একটা চ্যারিটি এডুকেশন ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠান তৈরির জন্য সাহায্য করে, এবং ওরই মাধ্যমে অনেক লোকাল স্কটিশ এবং অন্যান্য যে গোষ্ঠী আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি, তারা এগিয়ে আসলো। বিশেষ করে শিখরা এমনভাবে এগিয়ে আসলো বলার মতো নয়, এবং সমানভাবে
আমাদের হাই কমিশনার তখন ছিলেন মাহমুদ আলী সাহেব, পরে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, উনিও খুব সাহায্য করলেন। এবং 1990-এর শেষের দিকে আমরা একটা ইউথ এক্সচেঞ্জ তৈরি করলাম। ওখানে আমার এক বন্ধু আছেন, ডক্টর, নামটা ভুলে যাচ্ছি কেন, ম্যালকম গ্রিন। উনি এমন আসলেন, এগিয়ে আসলেন যে দুবার বাংলাদেশে আসলেন। এবং শুরুর দিকে আমি বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট, BIDS, বাংলাদেশ ইনস্টিটিউট ডেভেলপমেন্ট স্টাডিজ, তার একটা বড় গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা প্রজেক্টের ডাইরেক্টর ছিলাম। সেই সুযোগে BIDS এর সঙ্গে আমার একাত্মতা হয়েছিল, তারাও এগিয়ে আসলো। এভাবে বিভিন্ন লোক এগিয়ে আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে, বিভিন্ন গোষ্ঠী এগিয়ে আসছে, এবং আরো অনেকের নাম বলতে হয়, না বললে হয় না। এদেশে ডক্টর কাদের একজন ছিলেন, আমার রাজশাহী গভর্নমেন্ট কলেজের সহকর্মী, পরে উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর কলেজ হয়েছিলেন, চাঁপাইনবাবগঞ্জের ভদ্রলোক, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তার বেহেশতবাসী করুক তার আত্মাকে। উনি 2-3 বার আমাদের কাকিনে এসেছিলেন। এদেশে আমার এক বন্ধু ছিলেন, উনি এডিশনাল সেক্রেটারি ছিলেন, মীর মোজাম্মেল হোসেন, উনিও বিশেষভাবে সহযোগিতা করেছেন। এরকম ভাবে কত লোক যে সহযোগিতা করেছে। এবং আমাদের ওই চ্যারিটি এডুকেশন মাধ্যমে ডক্টর হেলেন কার্গিল টমসন এসেছিলেন, রোজমেরি হার্লি, আইরিন গ্রাহাম, যিনি আমাদের যাকে বলা হয় ভলান্টিয়ার টিচিং প্রোগ্রামের ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন। এবং স্কটল্যান্ডে একটা প্রতিষ্ঠান ছিল, পরে নাম বদলেছে, বলা হয় কি না, রয়েস TSB ফাউন্ডেশন ফর স্কটল্যান্ড। যা সাহায্য করেছে বলার মতো না। তার এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন যে উনিও আসছেন এখানে, অ্যান্ড্রিউ। মানে আমি হয়তো অনেকের নাম বলছি না, একের পর এক সাহায্য 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 যেভাবে এগিয়ে আসছে। আবার বলছি, অনেকের আমরা চেষ্টা করেছি আমাদের সুভেনিরে সবার নাম ঢুকানোর জন্য, কৃতজ্ঞতা জানার জন্য। আবার সবাইকে অনুরোধ করছি ওইটা পড়ার জন্য। ধন্যবাদ স্যার। আরেকটি বিষয় যেটি হলো যে আপনি আজকের যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, আপনি লিখেছেন অসংখ্য বই, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীদের জন্য অসংখ্য বই লিখেছেন আপনি। তো এই যে আপনার খ্যাতি, আপনার সফলতা, এই বিষয়গুলোই শুধু আমরা দেখি। আপনার জীবনের এর পেছনের যে জীবনযুদ্ধের গল্পটি, সেটি যদি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শক শ্রোতাকে জানাতে পারি স্যার, একটু বলতেন। আবার সুন্দর প্রশ্নের জন্য আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাই। দীর্ঘ জীবন চলার পথে তো অনেক সংগ্রাম আছে। আমি সেই কাকিনার মতো একটি প্রত্যন্ত গ্রামে, যদিও কাকিনা তখন বেশ সমৃদ্ধ ছিল, মানুষ হয়েছি। কাকিনা হাই স্কুলের ছাত্র আমি। তারপরে তো আমার কথা একটা অটোবায়োগ্রাফি লিখতে হবে, না লিখলে হবে না। তারপরে কারমাইকেল কলেজে IA পড়তে গেলাম, সে আর একটা গল্প বলছি না এখানে, পরে বলবো। আমি সৌভাগ্যবান, হাই স্কুলের ক্লাস 10-এর ফার্স্ট বয় ছিলাম। IA-তে শুধু ফার্স্ট ডিভিশন নয়, উঁচু প্লেস পেয়েছিলাম, যার জন্য অনার্সে ভর্তি হলাম। তখন একমাত্র রাজশাহী কলেজে, খুলনা রাজশাহী ডিভিশনে, ওখানে পড়া হতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স ছিল না, সে রাজশাহী কলেজে ভর্তি হলাম। এই অঞ্চলের যেটাকে পশ্চিম দিকটা বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা ডিভিশনের সব নাম করা ছাত্রছাত্রীরা, আমার বাইরেরও ওখানে রাজশাহী কলেজে ভর্তি হলো। অনেক বেশি বিষয়ে অনার্স ছিল না, আমার আন্দাজ বোধ হয় 8-10টা বিষয়ে, কিন্তু সব জাদরেল, সব পরে ভবিষ্যতে অনেকে উন্নতি করেছে। সে মিঠাপুরের MP সাহেব আশিকুর রহমান, উনি আমার বন্ধু, উনি ইংলিশে ফার্স্ট হলেন, আমি অনার্সে ফার্স্ট হলাম। যে এত ভালো, সেটা আমার জীবনের একটা বিরাট জিনিস। তো ফার্স্ট হলে তো MA পড়া লাগবে, তা MA পড়তে গেলাম। যাক, MA সংগ্রামী জীবন। তারপরে তো আল্লাহর অশেষ মেহেরবানি, শিক্ষকতা শুরু করলাম
তখন আমি রাজশাহী কলেজে শিক্ষকতা করি। ওই সময়ে বিরাট কাহিনী, স্কলারশিপ পেয়ে গেলাম, ইস্ট পাকিস্তান গভর্নমেন্টের স্কলারশিপ, তারপর আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মেরিট স্কলারশিপ। সেই সুযোগে চলে গেলাম গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে, শেষে 60-এর শেষের দিকে। তারপরে তো স্বাধীনতার আন্দোলন শুরু হলো, তখন আমি সৌভাগ্যক্রমে লিডারশিপ রোলে ছিলাম। আমরা বাংলাদেশ অ্যাকশন কমিটি তৈরি করে ফেললাম, তৈরি করে নিয়ে মহা সংগ্রাম করলাম। স্বাভাবিকভাবে পাকিস্তান গভর্নমেন্ট তো স্কলারশিপ বন্ধ করে দিল, সে করা স্বাভাবিক, ওদের দুষছি না, আমি তো বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছি। সৌভাগ্যক্রমে আরও একটা স্কলারশিপ পেলাম, ব্রিটিশ গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে দিল, এবং সেই সুযোগে গ্লাসগোতে আবার 2টা ডিগ্রি হলো। এটা হলো এমলিট, মাস্টার অফ লেটার্স, আর এটা হলো পিএইচডি করে দেশে আসলাম। তো এখানে দুর্ভাগ্যের কথা আছে, আমাদের উত্তরাঞ্চলে হয়তো বলা উচিত কিনা জানি না, মানে আমরা আমাদের সাহায্য করতে চাই না। এটা কি যে খারাপ জিনিস বলার মতো না। অনেক ঘটনা ঘটে গেল। আমি বিআইডিএস এ জয়েন করলাম, কিন্তু নানান অসুবিধা দেখা দিল। বাধ্য হয়ে দ্বিতীয়বার আমাকে বিলেতে ফিরতে হলো, লন্ডনে। ওখানে সৌভাগ্যক্রমে 6 মাসের মাথায় একটা ভালো চাকরি পেয়ে গেলাম স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ে, যদিও টেম্পোরারি রিসার্চ ফেলো। চাকরিটি এত ভালো, সারা পৃথিবী ঘুরে তথ্য সংগ্রহ করতে হবে, এবং সেই সুযোগে পৃথিবী যে কি ঘুরলাম সে অবিশ্বাস্য। সেই আমি অনেক সময় বলি, সেই কায়রো থেকে কেপ টাউন, নাইজেরিয়া লেগোস থেকে দার এস সালাম, তানজানিয়ার 1বার নয় 2বার নয় কতবার ঘুরেছি। সেই কাশ্মীর থেকে কেরালা, বোম্বে থেকে দার্জিলিং। আমি সৌভাগ্যবান, এই সৌভাগ্য অনেকের হয় না। এবং ওই সময় স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ে, যদিও টেম্পোরারি চাকরি, তখন আমার ডিপার্টমেন্টের যিনি প্রধান ছিলেন তার কাছে আমি কৃতজ্ঞ, জেমস পিকেট। উনি আমাকে এত ভালোবাসতেন, প্রমোশন দিয়ে একটা বড় প্রজেক্টে আমাকে ঘানার কেপ কোস্ট ইউনিভার্সিটিতে পাঠালেন, সিনিয়র রিসার্চ ফেলো করে 2 বছরের জন্য। মানে কি যে সৌভাগ্যবান আমি। মানে 3টা, তখন আমার স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের বেতন, ঘানা বিশ্ববিদ্যালয়, কেপ কোস্ট বিশ্ববিদ্যালয়ের বেতন বলার মতো না। বয়স কম, বিউটিফুল। তারপরে কিন্তু ওই সময় ঘানার দুর্দি, এখন তো শ্রীলঙ্কায় চলছে, তার চেয়েও খারাপ। সেই দুর্দিনের কাহিনীটা ভাবলাম একটা তো পর্যালোচনা করা দরকার, এবং ওই নিয়ে একটা বই লেখা শুরু করলাম। ঘানা হলো ওদের গোল্ড মাইন আছে, আগের নাম ছিল গোল্ড কোস্ট। তো সে করলাম কি, সেই সোনার খনির ভিতরে ঢুকলাম, সারা ঘানায় ঘুরলাম, সবগুলা মেলে। তার আগেও গিয়েছি আমি ঘানায়। তারপরে ঘানা আমার নিজের দেশ হয়ে গেল। যে বইটা লিখলাম, পরে ম্যাকমিলান বইটা ছাপালাম। সৌভাগ্যবান। এর মধ্যে অনেক আরো বই ছাপা হয়ে গেছে, ইউনিভার্সিটি প্রেস ছাপিয়েছে, স্কটিশ একাডেমিক প্রেস ছাপিয়েছে, আমার গবেষণার উপর নির্ভর করে। এবং আমি একবার বাংলাদেশে বেড়াতে আসলাম, তো আমাদের যে প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোহান, তার সঙ্গে দেখা হলো। উনি বলেন যে উনি আমার মাস্টারের বন্ধু, উনি বাংলা বলতে পারেন না। ওই সুযোগে উনি আমাকে হয়তো খুব স্নেহ করেন, বলে তুমি এসে আমাদের একটা বড় প্রজেক্ট ডাইরেক্ট করো তো। আর এক সৌভাগ্য, ইউনাইটেড নেশনসের। তারপর ডাইরেক্ট করলাম। সেই সুযোগে বিআইডিএস এর সঙ্গে একাত্ম হয়ে গেলাম। আতিউর রহমান সাহেব, বর্তমান অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জাহিদ বক, এরা আমার খুবই অন্তরঙ্গ। এমনকি এরা অনেকেই আমার গ্লাসগোতে বেড়াতে গেছেন, সেমিনার দিয়েছেন, এবং ওই যে ঘানায় বইটা লিখলাম, সে অত্যন্ত সৌভাগ্যবান। তারপরে ম্যাকমিলান বললো 2nd এডিশন করার জন্য। 2018 সালে সেটাও বেরিয়েছে। তা আমি বললাম আমি সৌভাগ্যবান, বিভিন্ন সুযোগে অনেক গবেষণা করার সুযোগ পেয়েছি, অনেক লেখা ছাপিয়ে বেরিয়েছে। মানে সবগুলো মেনে সেই প্রশ্নের জন্য আমি ধন্যবাদ। তবে আবার বলছি, সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবনে পরম করুণার কাছে আমি কৃতজ্ঞ যে আমার সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছি, এখনো কাজ করে চলছি।
সেই ঘানার যে সেকেন্ড এডিশন বইটা বেড়েছে, বইটার নাম দিয়েছি ভালো, ইকোনমি অফ গানা 50 years of economic development। তখন ম্যাকমিলার বলেছিল যে 50 বলছে কেন, ঘানা তো 60 হয়েছে, ওই বলে নাম 50 বছর বলে সুন্দর লাগে, তা নয়। তখন ইচ্ছা ছিল আমার এই বাংলাদেশে যখন 50 বছরের ইতিহাস নিয়ে একটা লিখবো, এবং এই দেশের দুজন নাম করা অর্থনীতিবিদ আমার সঙ্গে যোগ দিয়েছেন। একজনের নাম কাজী শাহাবুদ্দিন, আর একজনের নাম ডক্টর মুজেরি, দুইজনে BIDS এর ডাইরেক্টর জেনারেল ছিলেন, ওরা আমার সঙ্গে যোগ দিয়েছে। আমরা বাংলাদেশের একটা বই লিখছি, আল্লাহ সম্ভব হয়ে উঠে নামও দিয়েছি দি ইকোনমি অফ বাংলাদেশ 50 years of economic development। সুতরাং আমার গবেষণা চলছে এগিয়ে। তবে আমার যেটা মূল বিষয় গবেষণা করেছি আমি, সেটা হলো প্রযুক্তির নিয়োগ, প্রযুক্তির প্রয়োগ, ওইটা আমার একটা বড় দিক আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার জীবন যুদ্ধের গল্পের কাহিনী। তো আরও হয়তো অনেক কিছু আমাদের অজানা থেকেই গেল আমরা সময় স্বল্পতার কারণে। তো স্যার, আপনি আসলেই আপনার জীবনের সাহসী জীবন যুদ্ধের একজন যোদ্ধা বলা যায়। তো আপনি যে প্রতিষ্ঠিত করেছেন আজকের এই স্বনামধন্য উত্তর বাংলা কলেজ, বর্তমান কলেজের কি অবস্থা সে সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সারা দেশে, আমি তো এখানে একসময় পড়াশোনা করেছিলাম, অনেকটা অবক্ষয় এসেছে, শিক্ষার কোয়ান্টিটি বেড়েছে। একসঙ্গে কথা বলে না হয় না যে আমি যখন বিদেশে পড়তে যাই, মানে স্কটল্যান্ডের গ্লাসগোতে, সেটা 1968 সালের অক্টোবর মাসে, তখন তো ইস্ট পাকিস্তানের মহাদুর্দিন, আর উত্তর অঞ্চলে তখন মঙ্গা চলতো আমাদের এই রংপুর অঞ্চলে, এবং অনেক কম ছেলে মেয়ে, মাত্র কয়েকজন স্কুলে যেত। যখন আমি স্কটল্যান্ডে গেলাম গ্লাসগোতে, দেখতেছি প্রতিটি ছেলে মেয়ে স্কুলে যায়। আমার স্বপ্ন ছিল আমার দেশের প্রতিটি ছেলে মেয়ে স্কুলে যেতে পারতো, কিছু ভালো লাগতো। আমি সৌভাগ্যবান, আমি দেখে গেলাম। আমার এই বয়সে এসে দেখছি বাংলাদেশের 50 বছর পূর্তিতে দেখছি প্রতিটি ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। এই বিরাট সৌভাগ্য, অনেক উন্নতি হয়েছে। তবে যেটা অবক্ষয়ের কথা বললাম, ছাত্রছাত্রীরা পড়াশোনা বিমুখ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানের শিক্ষকরা সেই আগের মতো সচেতন হচ্ছেন না, যেন ওদিক দিয়ে খুব হতাশা আসছে। আমার হতাশা আসছে। অন্য কলেজ স্কুলেও নাকি একই অবস্থা, উত্তর বাংলা কলেজেও অনেক সংগ্রাম করতে হচ্ছে। আমরা সৌভাগ্যবান, আমাদের বর্তমান প্রিন্সিপাল সাহেব, আগের প্রিন্সিপাল অনেক ভূমিকা রেখেছিলেন, বর্তমান প্রিন্সিপাল সাহেব খুব সচেষ্ট। এবং এই কলেজে আমরা কি করছি সেটা গুরুত্বপূর্ণ, যে প্রতিটি লেকচার পাওয়ার পয়েন্ট ফাইলে হবে, পাওয়ার পয়েন্ট ফাইল ছাড়া কোনো লেকচার হবে না। এবং ওই পাওয়ার পয়েন্ট ফাইলের যে লেকচার হবে সেটা একটা লেকচার ফাইলের ভিত্তিতে যদি করতে পারি সার্থক হই। এখানে আমাদের IT ল্যাব সমৃদ্ধ কলেজ, একটা যে লাইব্রেরিটা সে যে কত সমৃদ্ধ, আমার মনে হয় এই দেশে কোনো কলেজে এত সমৃদ্ধ লাইব্রেরি আছে কিনা সন্দেহ। এত সমৃদ্ধ, তার 3 তলা মিলে কি সুন্দর। এখন কিন্তু শিক্ষকদেরকে এখানে আসতে হবে, শিক্ষক শিক্ষিকাদেরকে, ছাত্র ছাত্রীদের আমরা অত্যন্ত কৃতজ্ঞ। বাংলাদেশের যে একটা প্রজেক্ট কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম CDPর মাধ্যমে আমরা যে ফান্ডিং পেয়েছি, এখানে এখন কি এয়ার কন্ডিশন আছে, সব কাজ হচ্ছে। কিন্তু আমি ঘোড়াকে পানিতে নিয়ে যেতে পারি, পানি তাকে খেতে হবে, সেটাই ইম্পর্টেন্ট। ছাত্রছাত্রীদের পড়তে হবে, শিক্ষক শিক্ষিকাদেরকে পড়াশোনার জন্য ছাত্রছাত্রী উদ্বুদ্ধ করতে হবে। এগুলো না করলে হবে না। স্বাভাবিকভাবেই আমি চিন্তিত, উদ্বিগ্ন, স্বাভাবিকভাবেই আশা করি এর পরিত্রাণ পাবো। যে আমরা আগে বললাম আমাদের কোয়ান্টিটি বেড়ে গেছে, কিন্তু কোয়ালিটি বিরাট প্রশ্ন। যেটাকে বলা হয় এই শিক্ষার 2টা দিক, একটা বলে লিটারেসি, ভাষার উপর দখল, একটা নিউমেরেসি, অঙ্কের উপর দখল। এখন অঙ্কেরই পর্যায়ক্রমে চলেছে কম্পিউটার, এগুলো যে কেউ না জানে অনেক পিছিয়ে পড়বে। উত্তরবঙ্গের বিশেষ করে ছেলে মেয়েদের সেরকম যোগাযোগ নাই,
এদেরকে অনেক অনেকভাবে একটা স্মার্ট হয়ে উঠতে হবে। এরা যদি না পারে কিচ্ছু হবে না। সুতরাং আমার উদ্বেগের কথা বললাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আপনি যে বিষয়টি বললেন, আমরা বুঝেছি যে উত্তর বাংলা কলেজের বর্তমান অবস্থা সম্পর্কে দর্শক আপনারা জেনেছেন যে সিইডিপি কর্তৃক ঘোষিত এ ক্যাটাগরিভুক্ত কলেজ উত্তর বাংলা কলেজ এবং প্রাক মডেল কলেজ হিসেবে এটি স্বীকৃতি লাভ করেছে। বর্তমান যে প্রশ্নটি স্যার আপনার কাছে রাখতে চাই সেটি হলো যে উত্তর বাংলা কলেজের বর্তমান যে পরিবেশগত অবকাঠামো, শিক্ষা উন্নয়ন, এই বিষয়গুলোতে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট প্রকাশের মতো সুযোগ নেই, আমাদেরকে আরো অনেক এগিয়ে যেতে হবে। যেমন এটা আমাদের বাংলাদেশে যে এইচএসসিটা, সে ইউকেতে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসে ওটা স্কুলের মধ্যে, এবং টারশিয়ারি এডুকেশন বলা হয়, যে ডিগ্রি, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, সেটাই হলো এই সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। এখানে আবার একটু বলবো হজবল হলো, ওদের এইচএসসি বলা হয়, দুইটাই মিলে। তবে যেটাকে ডিগ্রি, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, তার কোয়ালিটি অনেক বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। যদি না করা যায়, আমরা ছেলে মেয়েদের জীবনটাকে উন্নতি করতে দিচ্ছি না। ওই সুযোগ আমরা কি করেছি, তোমরা তো জানোই, তুমিও তার সঙ্গে জড়িত, যে আমরা পিএইচডি প্রোগ্রাম করেছি। এটা বিরাট কাহিনী, তাও বলছি না। ইন্ডিয়ার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের লিঙ্ক প্রোগ্রাম আছে। মেয়েরা ওখানে পাঠায়নি বলে তুমি আর এক সহকর্মী মিলে তোমরা বেগম রোকেয়াতে আছো পিএইচডি এমফিল প্রোগ্রামে। এখন আমরা কি করতে চাই, একটা রিসার্চ অ্যাক্টিভ এনভায়রনমেন্ট করতে চাই। এটা যদি করতে পারি তাহলে আর একটা লাভ হবে তোমাদের। এই একটা উঁচু মানের এই যে কলেজ, যেটাকে বলো এই রংপুর ডিভিশনের শ্রেষ্ঠ বেসরকারি কলেজ, সেখানে যদি রিসার্চ অ্যাক্টিভ এনভায়রনমেন্ট না থাকে, তোমাদের যদি জার্নাল প্রকাশ না হয়, তাহলে খুব ভালো হচ্ছে না। সে জার্নাল প্রকাশের দিকে আমরা মন দিয়েছি। আশা করি তোমরা তোমাদের সবারই ভূমিকা লাগবে, বুঝলেন না? তবে আমাদেরকে অনেক অনেক পথ এগোতে হবে। ধন্যবাদ স্যার। আর ধন্যবাদ স্যার। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বলবো এই জন্য যে নারী উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখে আসছি, সুপ্রিয় দর্শক শ্রোতা, নারী উন্নয়নের ক্ষেত্রে উত্তর বাংলা কলেজ অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে নারী শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে। আমি একজন গর্বিত নারী শিক্ষক উত্তর বাংলা কলেজের, কারণ আমাকে উত্তর বাংলা কলেজ পিএইচডি করার একটি সুযোগ করে দিয়েছে। এজন্য অশেষ কৃতজ্ঞতা উত্তর বাংলা কলেজের কাছে। তো এই যে এই শিক্ষার যে উন্নয়ন, নারী শিক্ষার উন্নয়ন, ভবিষ্যতে উত্তর বাংলা কলেজে এই সম্ভাবনার দিকটি যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। এটা খুব খুব বড় দিক আমাদের। আমি যখন পড়তাম, কালকে একটা এইচএসসি ক্লাসে উদ্বোধনে গিয়েছিলাম, তখন দেখলাম, ভালো লাগলো, মনে বোধ হয় 100 মতো ছাত্রছাত্রী ছিল, তার 3 ভাগের 2 ভাগই হলো মহিলা ছাত্রী। কি যে ভালো লাগলো। আমি যখন পড়েছিলাম তখন এইচএসসি, যেটাকে ওই ইন্টারমিডিয়েট বলতো, মাত্র 8-9 জন ছাত্রী ছিল, আর আমরা 300 ছাত্র ছিলাম। তো আগে বললাম কি যে ভালো লাগলো, বলার মতো না। ওদেরকে ওটা কথা বললাম, আমি যখন অনার্স পড়ি আমার কোনো ক্লাসে ছাত্রী ছিল না, যখন এমএ পড়ি তো। সুতরাং নারীর উন্নয়নটা যে কত জরুরি আমি উপলব্ধি করি, এবং এগিয়ে করুণাময়ের কাছে আবার কৃতজ্ঞতা জানাই যে আমাদের নারীর উন্নয়ন হচ্ছে, যে দেশের প্রধানমন্ত্রী নারী, সবগুলো মিলেই। তবে আমি এটাও বলবো, বাংলাদেশে বেশিরভাগ তো মুসলমান অধ্যুষিত দেশ বলতে হয়তো আমি একটু বায়াস, বাংলাদেশি মনে হয় সবার এগিয়ে আছে, খুব ভালো হচ্ছে এটা। আর বাংলাদেশের সরকার মেয়েদের শিক্ষার প্রচারে কি যে গুরুত্ব দিচ্ছে সেটা বুঝতে পারি। ওকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন, মেয়েদের জন্য উপবৃত্তি। এবং অনেক স্কুলে ক্লাসে নাকি ছেলেদের চাইতে মেয়েরাই বেশি। সত্যি সত্যি ভালো লাগে এটা। আমরাও সমানভাবে মেয়েদের জন্য স্পেশাল স্কলারশিপ দেওয়ার চেষ্টা করি, তারপরে যাতে মেয়েরা উন্নতি হয়। এখানে
মেয়েদের হোস্টেলটা বোধহয় সবার আগে করেছিলাম, আরো ভালো লাগে। যদিও ছোট, কয়েকদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী আসলেন, আমি আবার এই অনুষ্ঠানের মধ্যে আবার বলছি, শিক্ষামন্ত্রী একটা বহুতল ভবন দেবে মেয়েদের হোস্টেলের জন্য, খুব ভালো লাগছে। এবং আমাদের এই কলেজ মেয়েদের জন্য স্পেশাল কমন রুম করছে, আলট্রা মডার্ন হবে, মানে মেয়েরা এগিয়ে যাক। ওই যে নেপোলিয়নের সে কথা আছে, গিভ মি এডুকেটেড মাদার্স, আই উইল গিভ ইউ এন এডুকেটেড নেশন। সবগুলো মিলে আমরা এটা করতেই হবে। একজন অর্থনীতিক হিসেবে জানি, ওকে বলি আমরা সোশ্যাল রেট অফ রিটার্ন। একটা মেয়েদের পিছনে টাকা খরচ করা, অনেক ছেলেরা হয়তো মন খারাপ করবে, মেয়েদের পিছনে টাকা খরচ করা খুবই ভালো শিক্ষার উন্নয়নে। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আপনার নিরলস পরিশ্রম, আপনার মেধা, দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে উত্তর বাংলা কলেজ। আরও অনেকেই সহযোগিতা করছেন অবশ্যই। তো এই যে আপনার দিক নির্দেশনায় আমরা উত্তর বাংলা কলেজকে কত দূরে নিয়ে যেতে চাই, অর্থাৎ আপনার দার্শনিক যে দৃষ্টিভঙ্গি, এটিতে আপনি আমাদেরকে জানান যে উত্তর বাংলা কলেজকে ভবিষ্যতে আপনি কোথায় দেখতে চান? স্বাভাবিকভাবে যাতে করে কোয়ালিটি অফ এডুকেশন ভালো হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ওটা না হলে সত্যি ব্যর্থতা আসবে। তবে এলাকাবাসীর স্বপ্ন, আমারও স্বপ্ন, আমরা করছিলাম কি, নাম দিয়েছিলাম উত্তর বাংলা কলেজ। পরের দিকে এটাকে বলে উত্তর বাংলা ডিগ্রি কলেজ, এবং পরের দিকে অনার্স মাস্টার রাখাতে সবাই এটাকে বলে উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ। আমার স্বপ্ন ওই কলেজ শব্দটা বাদ দিয়ে দিই, যেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় হয়। আমার দৃঢ় বিশ্বাস এভাবে যে এগোতে থাকে, এটা একদিন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে এবং এলাকার এবং দেশের উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করবে। এইটি আমাদের ইচ্ছা, এইটি আমাদের স্বপ্ন। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবশেষে আমি স্যারকে একটি প্রশ্ন, অর্থাৎ জানার একটি বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে আপনার সুচিন্তিত মতামত আমরা জানতে চাচ্ছি। বাংলাদেশ মানে আমি যেহেতু উন্নত দেশে থাকি, ইউনাইটেড কিংডমে তুলনা করতে পারি, আমাদের অনেক চলার পথ, এগিয়ে যেতে হবে। তবে সবচেয়ে ভালো যেটা, যখন স্বাধীনতা হলো, এটাকে বলা হতো বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। যারা দুই একজন খারাপ ছিল তারা বলতো, এবারে যারা আমাদের সিম্প্যাথেটিক ছিল তারাও সন্দিহান ছিল। 50 বছরে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কি সম্ভব। এই কয়েকদিন গত সপ্তাহেই ওই নিউ ইয়র্কের নিউজ উইকে বিরাট সংবাদ বেরিয়েছে, একটা বিউটিফুল উইকলি, নাম করা উইকলি, একটা বাংলাদেশের উন্নয়নের নিয়ে। অর্থনীতির হিসেবে দেখতেছি যে কি যে উন্নয়ন হয়েছে। শুরুতে 71-72-এ বাংলাদেশের মাথা পিছু আয় সামান্য ছিল, পাকিস্তানের তুলনায় অর্ধেকের কম। সেই বাংলাদেশ পাকিস্তানের মাথা পিছু আয়কে সরিয়ে বহুদিন, প্রায় 7-8 বছর আগেই পাকিস্তানকে পিছু রেখেছে। গত বছর 2020-এ ইন্ডিয়ার মাথা পিছু আয়ের চেয়ে বেশি। শুনতে ভালো লাগে, তবে ইন্ডিয়া মানে করোনার জন্য পিছিয়ে গেছে। তবে যেভাবে বাংলাদেশ আগাচ্ছে, আমাদের সরকারের যে ইচ্ছা যে 2041 সালে এটাকে উচ্চ আয়ের দেশ করা হবে, 2031-এ হবে বলে উচ্চ মধ্য আয়ের দেশ, এবং 2041 হবে। যদি নাও হয়, এরা যে এগোতে থাকে, আমাদের সঞ্চয়ের পরিমাণ যে বাড়ে, বৈদেশিক মুদ্রার আয়ের পরিমাণ বাড়ে, আগাচ্ছে। সব সমস্যা অনেক আছে। কয়েকদিন আগে তো পদ্মা সেতুর উদ্বোধন হলো, এটা বিরাট স্বপ্ন। আমি পদ্মা সেতু যখন বানা হয় তখনও 2বার গিয়েছিলাম। পদ্মা সেতু যে উদ্বোধন হলো তার 2 দিন পরে গেলাম ওখানে। কিছু গর্ব লাগছে বলার নয়। যে মানে যেটাকে বলে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, বাংলা কি বলি আমরা, যোগাযোগ ব্যবস্থা, এই যে কি উন্নয়ন হয়েছে, এটা মানে অকল্পনীয়। এই তো আমাদের এই উত্তর অঞ্চলে রংপুরে যে শুরুতে মঙ্গার কথা বলেছিলাম, সেই মঙ্গার এখানে নাই,
যাটা কথা একটা, তো সমস্যা অনেক আছে, অনেক আছে, অনেক আছে। তবে আমি খুবই আশাবাদী এদেশের লোক সত্যি কাজ করার উৎসাহ আছে, তাদের যদি ঠিক মতো অনুপ্রেরণা দেওয়া হয়, যে সমস্যাগুলো বেশি করে তুলে হচ্ছে না, সম্ভাবনা কথা বললাম, আমি আশাবাদী। ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজকে আমাদের উন্নয়ন সম্ভাবনা অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমরা সমৃদ্ধ হলাম স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময়ের ঘড়ি আমাদের বলে দিচ্ছে যে আজকে বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে দুটি কথা বলতে চাই, সেটি হলো অর্থনৈতিক অসচ্ছলতাকে আমরা যারা আমাদের উন্নয়নের পথে প্রধান অন্তরায় হিসেবে মনে করি, তাদের কাছে প্রফেসর ডক্টর মোজাম্মেল হক হতে পারেন একজন উজ্জ্বল আদর্শ, একজন জীবনের একজন সাহসী বীর। আমরা চাই, আমাদের কামনা যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এমন একজন করে প্রফেসর ডক্টর মোজাম্মেল হকের জন্ম হোক। শুভকামনা, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই করোনাকালীন সময়ে এই যে আমাদের যে নিরাপদ যে পরিবেশ তৈরি, এটা আপনারা সকলকে নিজে নিরাপদ থাকবেন এবং অন্যকে নিরাপদে থাকার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে, শুভকামনা সকলের জন্য।